ওভাবে তাকিয়ে আছো কেন? আমার ঘুম থেকে উঠে আসতে একটু লেট হয়েছে। এসে দেখলাম সব টেবিল ফিল আপ, শুধু তোমাদের টেবিলেই একটা চেয়ার খালি আছে, তাই বসে পড়লাম। তোমরা যেভাবে তাকিয়ে আছো আমি যেন মানুষ না, এলিয়েন। ইভানের কথায় সবাই অপ্রস্তুত হয়ে পড়ল। রাফিয়া বলল, না না স্যার, কি যে বলছেন, হঠাৎ আপনাকে দেখে একটু চমকে গিয়েছিলাম, এই আর কি। বলে সবাই খাওয়ায় মনোযোগী হয়ে পড়ল। সবার আড়ালে ইভান কথার প্লেট থেকে এক টুকরো গোস্ত নিয়ে মুখে পুরে নিল। কথা হা করে ইভানের দিকে তাকিয়ে আছে। এই সুযোগে ইভান নিজের প্লেট থেকে এক টুকরো গোস্ত কথার মুখের মধ্যে পুরো দিল। কথার আগে কটমট করে ইভানের দিকে তাকিয়ে আছে। স্বামী স্ত্রী একে অন্যের প্লেট থেকে খেলে মহব্বত বাড়ে। কথা চাইলেও এখন কিছু বলতে পারছে না, কারণ ওর মুখে গোস্ত, তাই নিচের দিকে তাকিয়ে গোস্ত চিপাচ্ছে। খাওয়া দাওয়া শেষে সবাই ঘুরতে বেরিয়েছে। সবার মধ্যে হঠাৎ কোথা থেকে এসে ইভান কথার গালে একটা চুমু এঁকে দিয়ে সামনের দিকে চলে গেল। কথা ভ্যাবলার মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওদিকে ইভান সে সবার সাথে তাল মিলিয়ে হেঁটে যাচ্ছে, এমন একটা ভাব সে যেন কিছুই করেনি। কি রে কথু, ওখানে দাঁড়িয়ে পড়লি কেন? সবাই চলে যাচ্ছে তো। হ্যাঁ আসছে বলে কোথাও সবার সাথে হাঁটা ধরলো। রাতে হোটেলের সামনে খোলা আকাশের নিচে ঘাসের উপর সব স্টুডেন্টসরা গোল করে বসেছে। স্যারেরাও আছে এখানেই, তবে পাশে স্টুডেন্টদের মধ্যে বসেনি। কোথা থেকে হঠাৎ ইভান এসে ধপ করে কথার পাশে বসে পড়ল। এবার অবশ্য কেউই ইভানের এ কাজে অবাক হয়নি। ট্যুরে আসার পর থেকে ইভানকে সবাই যেভাবে দেখছে তাতে এটা স্বাভাবিক। ইভানের প্রতি সবার ধারণাটাও বদলে গেছে। স্যার, আপনি গান গাইতে পারেন? না না, আমি ওসব গান টান গাইতে পারি না। তা পারবে কিভাবে? পারবে শুধু 24 ঘন্টা আমাকে জ্বালাতে। বউকে জ্বালাবো না তো কাকে জ্বালাবো? আমার ক্যারেক্টারে কোনো সমস্যা নেই যে এত মিষ্টি একটা বউ থাকতে আমি অন্য মেয়েকে জ্বালাবো। কথা চমকে উঠে ইভানের দিকে তাকালো। ও তো বিড়বিড় করছিল, ইভান কিভাবে শুনতে পেল? ওদিকে ইভানের এ বিষয়ে কোনো হেলদোল নেই। সে হেসে হেসে সব স্টুডেন্টসদের সাথে কথা বলে যাচ্ছে। মাহি কথার ক্লাসমেট বলল, স্যার, আপনাদের সাথে একটা ছবি তুলতে পারি? অবশ্যই তুলতে পারো, কিন্তু সবাই মিলে। আমি কোনো মেয়ের সাথে সিঙ্গেল ছবি তুলি না। দীপ এক প্রকার মজার ছলেই বলল, কেন স্যার, আপনার গার্লফ্রেন্ড বারণ করে দিয়েছে নাকি? না, আমার বউ বারণ করে দিয়েছে। আমার সাথে অন্য কোনো মেয়েকে দেখলে আমার বউ খুব জেলাস ফিল করে। কথার দিকে তাকিয়েই বলল। মাহি অবাক হয়ে বলল, স্যার, আপনি বিবাহিত? ইভান মাথা চুলকে একটু লজ্জা পাওয়ার ভঙ্গি করে বলল। হুম। ইভানের হুম কথাটা যেন জ্বলন্ত লাভার মতো সবার মধ্যে বিস্ফোরিত হলো। এই ট্যুরে এসে ইভানের ব্যবহার দেখে যে মেয়েরা আশার আলো দেখেছিল তাদের সবার আশার আলো আজ নিভে গেল। সবচেয়ে করুণ অবস্থা শিলা ম্যামের। সে তো জ্ঞান হারাবে অবস্থা। ইভানকে নিয়ে কত প্ল্যান করে রেখেছিল, আর আজ জানতে পারলো ইভান বিবাহিত। এর থেকে শকিং নিউজ তার জন্য আর কি হতে পারে? দীপ উৎসুক হয়ে বলল, স্যার, আপনার ওয়াইফ কেমন আর কবে বিয়ে করেছেন? জব পাওয়ার আগেই নাকি পরে? জব পাওয়ার অনেক আগে। আমি তখন কেবল এইচএসসি দিয়েছি, তখন তোমাদের ম্যামকে ভাগিয়ে বিয়ে করেছি। ম্যারেজ আপনাদের? হুম। নিশ্চয়ই ম্যামকে অনেক ভালোবেসেছেন, তাই না স্যার? অনেক, আমার জীবনের থেকেও বেশি। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? তোমাদের ম্যাম আমার ওপর ভীষণ রাগ করে আছে। তার রাগটা কিভাবে যে ভাঙায়। স্যার, শক্ত করে জড়িয়ে ধরে একটা চুমু দিন, তাহলেই ম্যাম আর আপনার উপর রাগ করে থাকতে পারবে না। সাব্বির এই কথাটা বলে নিজেই থতমত খেয়ে গেল। কি বলতে কি বলে ফেলেছে, তাও আবার স্যারের সামনে। যতই সে সবার সাথে ফ্রিলি কথা বলুক না কেন, সে ওদের স্যার তো। সবাই কেমন গোল গোল চোখ করে সাব্বিরের দিকে তাকিয়ে আছে। সাব্বির নিজের কাজে নিজেই লজ্জিত। সরি স্যার, আসলে। তুমি বলছো এতে কাজ হবে? ইভানের কথা শুনে সাব্বিরের মনের ভয়টা চলে গেছে। সাব্বির হাসি হাসি মুখ করে বলল, আলবাত হবে, আপনি একবার করেই দেখুন না। তবে চুমুটা কিন্তু এখানেই দিতে হবে। ঠোঁট দেখিয়ে বলল। লজ্জায় কথার দুই গাল লাল হয়ে গেছে, কান দিয়ে ধোয়া বের হচ্ছে। সবাই তো আর জানে না এখানে কাকে নিয়ে এইসব কথা বলছে, কিন্তু কথা তো বেশ ভালোই বুঝতে পারছে। কথার অবস্থাটা এখন এমন যে আল্লাহ মাটিটা ফাঁক করে দাও আর আমি টুপ করে সেখানে ঢুকে পড়ি। ইভানও কথার অবস্থাটা বেশ ভালোই বুঝতে পারছে। ইভান কথার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসছে। না, কথার আর এখানে থাকাটা চলবে না। আমি একটু ওয়াশরুম থেকে আসছি, তোমরা আড্ডা দাও বলে উঠে দাঁড়ালো। দাঁড়া, আমিও আসছি। আরে না না না, তোর আসতে হবে না,
আমি যাব আর আসবো, তুই এখানে বসে আড্ডা দে। ঠিক তো? বাবা। আসলে কথা তো আর কোনো ওয়াশরুমে যাবে না, ওটা তো ওখান থেকে উঠে আসার অজুহাত মাত্র। আর রাফিয়ার সাথে এলে তো 100 প্রশ্ন করবে যে ওখান থেকে কেন উঠে এলো, তখন কি উত্তর দেবে? তাই রাফিয়াকে সাথে করে নিয়ে আসেনি। কথা উঠে যাওয়ার একটু পরে ইভান একটা জরুরি কল আসার অজুহাত দেখিয়ে উঠে যায়। কথা হোটেলের আশেপাশে হাঁটছিল আর চারপাশের পরিবেশ দেখছিল। চাঁদের আলোয় দূরের ছোট বড় পাহাড়গুলো দেখা যাচ্ছিল। চাঁদের আলোয় পাহাড়গুলো যেন নতুন রূপ ধারণ করেছে। ইস, কি মনোমুগ্ধকর দৃশ্য। হঠাৎ একটা অপরিচিত পুরুষালী কণ্ঠ শুনে পিছন ফিরে তাকালো কথা। পিছনে ফিরে দেখে একজন সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। একা নাকি? কথা উত্তর না দিয়ে ভুরুকুচকে তাকিয়ে আছে। কোথা থেকে ইভান এসে পড়ল? না, সাথে হাজবেন্ড আছে। ও আচ্ছা, সরি ফর ডিস্টার্ব বলে অপরিচিত পুরুষটি চলে গেল। কথা ইভানের দিকে তাকিয়ে বলল, আপনি এখানে? তুমি যেখানে আমি সেখানে, বউ বলে কথা। আচ্ছা থাকুন এখানে, আমি যাচ্ছি। বলে চলে যেতে ইভান পিছন থেকে হাত টেনে ধরল। গেলে তো গেলেই, থাকো না আমার সাথে একটু। কতদিন তোমার সাথে ভালোভাবে কথা হয় না। মনে আছে সেই বট গাছটার কথা? কথার চোখের সামনে যেন পুরো দিনের স্মৃতিগুলো জলজল করে উঠল। কথা মৃদু স্বরে বলল। ইভান আকাশের দিকে মুখ করে বলল, কতদিন আর এভাবে অভিমান করে থাকবে? সারা জীবন। সারা জীবন কথাটা শুনেই ইভানের কলেজাটা ছেদ করে উঠল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে ঠোঁটের কোণে হাসির রেখা টেনে বলল, তখন সাব্বির যা বললো সেটা করলেও তোমার অভিমান ভাঙবে না? ইভানের প্রশ্নে কথা অপ্রস্তুত হয়ে পড়ল। এর কি উত্তর দিবে কথা? এইসব প্রশ্ন করতে হয় নাকি? এখান থেকে যে চলে যাবে তাও পারছে না। ইভান হাতটা ধরে রেখেছে। কথা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর চোখে তাকিয়ে দেখছে ইভান ওর দিকে তাকিয়েই ঠোঁট কামড়ে হাসছে। হঠাৎ ইভান কথার একদম কাছে এসে কথাকে শক্ত করে জড়িয়ে ধরল। ইভানের এহেন কাণ্ডে কথার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। হার্টবিট অসম্ভব গতিতে বেড়ে গেছে। তখন সাব্বির শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খাওয়ার কথা বলেছিল। ইভান কি এখন তেমন কিছুই করবে? শক্ত করে জড়িয়ে তো ধরেছে, এখন শুধু চুমু খাওয়াটা বাকি। ভাবতেই কথার নার্ভাস লাগছে। এটাই ওর প্রথম ঠোঁটে চুমুয়ের আগে অবশ্য ইভান রাগের বশে হঠাৎই ওকে চুমু দিয়েছিল। সেটাকে চুমু বলা যায় না, সেটা সাংঘাতিক কামড় ছিল। লজ্জায় কথার মাথা নুয়ে যাচ্ছে। তাহলে বাকি কাজটা সেরে ফেলি। কথা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। ইভান 1 পা 2 পা করে কথার দিকে এগোচ্ছে। ইভান কথার দিকে যতটা এগোচ্ছে কথার হৃদস্পন্দন তত বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে ইভান কথার একদম কাছে অবস্থিত, এতটা কাছে যে একজন আরেকজনের হার্টবিট শুনতে পাচ্ছে। ইভান কথার গালে হাত রাখতে যাবে, এমন সময় রাফিয়া বলতে বলতে আসছে, কথু তুই এখানে? আর আমি তোকে কোথায় না কোথায় খুঁজেছি। রাফিয়ার কণ্ঠস্বর শুনে ইভান ছিটকে কথার 1 হাত দূরে সরে গেল। এদিকে ভয়ে কথার প্রাণ যায়। ইভান যে কথার এতটা কাছে ছিল রাফিয়া দেখে ফেলেনি তো? কথার জীবন সম্পর্কে রাফিয়া সবটাই জানে। যদি খুনাক্ষরেও টের পায় এই ইভানই সেই, তাহলে নির্ঘাত এই কথা কবিরকে বলবে, তাহলেই সব শেষ। আরে স্যার, আপনিও এখানে? এই নেটওয়ার্ক পাচ্ছিলাম না তো, তাই নেটওয়ার্কের জন্য একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম আর কি। ও আচ্ছা, কথা চল, ওখানে সবাই আড্ডা দিচ্ছে। রাফিয়ার কথা শুনে কথা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মানে রাফিয়া ইভানকে দেখেনি। দেখলে কি কেলেঙ্কারিটাই না হতো এখন। দেখতে দেখতে ট্যুর শেষ, সবাই বাড়িতে ফিরে এসেছে। ট্যুরে বসে আর ইভান ততটা সুবিধা করতে পারেনি, কারণ কথাই ওকে এড়িয়ে চলেছে। যখন ইভানের সাথে দেখা হয়েছে কথার সাথে কেউ না কেউ ছিল, তাই ইভানও কথার সাথে কথা বলতে পারেনি। কথা এগুলো সব ইচ্ছে করেই করেছে, কারণ ও চায়নি রাফিয়া বা কেউ ইভানকে আর কথাকে একসাথে দেখে ফেলুক। ট্যুর থেকে ফিরে কথা 2 দিন ভার্সিটিতে যাচ্ছে না, শরীরটা ভালো না ওর। ওখানে ঝর্ণার পানিতে গোসল করেছে, ঠান্ডা লেগেছে। কথার অসুস্থতার খবর পেয়ে রাফিয়া ও আজ ওদের বাড়িতে এসেছে। রাফিয়ার আসার অবশ্য আর একটা কারণ আছে, কবির। অনেকদিন ওর আর কবিরের দেখা হয় না। সেই কবে থেকে কবিরকে এক পলক দেখার জন্য ওর মনটা উতলা হয়ে আছে, কিন্তু কবিরের তো কোনো পাত্তা নেই। এদিকে কথাকে দেখার জন্য ইভান উতলা হয়ে আছে। ট্যুরেও তেমন সুবিধা করতে পারেনি, আর এখন কলেজেও আসছে না। ইভানের মনটা বড্ড ছটফট করছে কথাকে একটা বার দেখার জন্য। প্রথম দিন কলেজে আসেনি ভেবেছিল ট্যুর থেকে এসেছে, হয়তো ক্লান্ত তাই আসেনি, কিন্তু এরপর কেন এলো না? কথার আবার কিছু হলো না তো? ইভান আর কথাকে কল না করে থাকতে পারলো না, এবার কলটা করেই বসলো। কথা আর রাফিয়া আড্ডা দিচ্ছিল, এর মধ্যে বাস খাই গলায় কথার ফোনটা বেজে উঠল। মোবাইলটা রাফিয়ার দিকটায় রাখা ছিল।
কথা বিরক্ত হয়ে বলল, দেখ তো কে কল করেছে। রাফিয়া ফোনটা হাতে নিয়ে বলল, আননোন নাম্বার। রেখে দে, সেই ট্যুর থেকে ফেরার পর একটা ছেলে বারবার ফোন করে বিরক্ত করছে। দাঁড়া, ব্যাটাকে মজা দেখাচ্ছি। বলেই কলটা রিসিভ করে বাসখাই গলায় বলে উঠল, এই বেটা, কে তুই? বারবার কল করে একটা মেয়েকে বিরক্ত করছিস, লজ্জা করে না তোর? ঘরে কি মা বোন নেই? ইভান কান থেকে ফোনটা নামিয়ে নাম্বারটা চেক করলো। না, নাম্বার তো ঠিকই আছে। এই নাম্বার এর আগেও কল দিয়ে তো কথার সাথেই কথা বলেছে, কিন্তু আজ কণ্ঠটাও তো কথার মতো লাগছে না। তাহলে কে এটা? ইভান আবার ফোনটা কানের কাছে নিয়ে বলল, কথা আছে? কথাকে দিয়ে কাজ কি? আমাকে বলুন। না, ওর কাছেই দিন, ওর সাথে আমার ইম্পর্ট্যান্ট কথা আছে। না, দেয়া যাবে না, ও এখন সাজগোজে ব্যস্ত। ইভান অবাক হয়ে বলল, সাজগোজ মানে? সাজগোজ কেন করছে? কোথাও যাচ্ছে বা কোনো অনুষ্ঠান? অনুষ্ঠান তো বটেই, আজ ওর বিয়ে। আজ যদি সাজগোজ না করে তাহলে হয় বলুন? একটু পরে ওকে বিয়ের পিড়িতে বসতে হবে যে। আবার বিরক্ত করলে একদম পুলিশে দেব। কথার হবু স্বামী একজন পুলিশ, ইউনো। বলে কেটে দিল। কি সব বললি? আমার আবার বিয়ে কবে? চুপ কর, দেখবি এরপর আর তোকে বিরক্ত করবে না। ব্যাস এতটুকুই দরকার ছিল ইভানকে খেপাতে। আগে থেকেই কথার কলেজে না আসা নিয়ে ছটফট করছিল, এখন আবার কি শুনল কথার বিয়ে। কথার বিয়ে মানে ওর বউয়ের বিয়ে। ভাবতেই গায়ের রক্ত টকবক করে উঠছে ইভানের। ওর বিয়ে করা একমাত্র বউকে নাকি আবার বিয়ে দেওয়া হচ্ছে। কি করবে ও এখন? চিন্তায় চিন্তায় দম আটকে আসছে। না না, ওকে কিছু করতেই হবে। কথাকে ছাড়াও কিছুতেই থাকতে পারবে না। বিয়ে করার খুব শখ, তাই না? করাচ্ছি বিয়ে আমি, আসছি আমি। ফাজিল মেয়ে, স্বামী থাকতে সে নাকি আবার ড্যাং ড্যাং করতে করতে একটু পর বিয়ের পিড়িতে বসবে। অনেক সময় দিয়েছি তোমাকে নিজেকে মানানোর, আমাকে বোঝার। এতদিন যেটা ভালো ভালো করতে চেয়েছি, এবার দরকার হয় সেটা জোর করে করব। বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল ইভান। ট্যুর থেকে ফেরার পর থেকে একটা ছেলে বারবার কথাকে কল করে বিরক্ত করছিল, আর ইভানের নাম্বারটাও কথার মোবাইলে সেভ করা ছিল না। কারণ ইভানের কাছে কথার নাম্বার থাকলেও 2-1 দিন ছাড়া কথাকে কল করেনি। আর সেখান থেকেই এত কিছু। ড্রয়িং রুমে সোফার উপর বসেছিল কাদের সাহেব আর কবির। কবির একটু আগেই দুপুরে খাওয়ার উদ্দেশ্যে বাড়িতে এসেছে। মেইন দরজাটা খোলাই ছিল। হঠাৎ কারো আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। শুনে দুজনেই দরজার দিকে ফিরে তাকালো। দরজার সামনে দাঁড়ালো ব্যক্তিকে দেখে চিনতে একটু সময় লাগলো দুজনেরই। এত সহজে চিনবেই বা কিভাবে? এত বছর পর দেখছে। তখনকার ইভান আর এখনকার ইভানের অনেক পার্থক্য। তখনকার ইভানের দাড়ি ছিল না, এখনকার ইভানের চাপ দাড়ি। আগের থেকে ফর্সা হয়েছে, জিম করা বডি যেটা আগে ছিল না। ইভান বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে বলল, জামাই এখনো জীবিত থাকতে মেয়ের আবার নাকি বিয়ে দিচ্ছেন শ্বশুর মশাই? এটা কিন্তু ঠিক না। এত বছর পর ইভানকে হঠাৎ নিজেদের চোখের সামনে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল কাদের সাহেব আর কবির। কিন্তু ইভানের শেষ কথায় দুজনেরই ঘোর কাটলো। ইভানকে দেখে কবিরের রাগটা যেন তরতর করে মাথায় চড়ে গেল। এমনিই কবিরের রাগ সবসময় নাকের ডগায় থাকে। কবির ইভানের কলার চেপে ধরল। দুজনের উচ্চতাও সমান সমান। এত দিন পর কেন এসেছিস? একবার আমার বোনের জীবনটা নষ্ট করে হয়নি, আবার এসেছিস? এগুলো কেমন ধরনের ব্যবহার শালাবাবু? এতদিন পর মেয়ের জামাই বাড়িতে এসেছে, কোথায় একটু খাতির যত্ন করবে তা নয়, এইসব কি? কবির ইভানের গালে সজোরে একটা ঘুষি দিয়ে বলল, এই তো খাতির যত্ন করছি, একেবারে জামাই আদর করব। ঘুষির টালমাটালটা সামলাতে না পেরে ইভান ছিটকে নিচে পড়ল। ঠোঁট কেটে রক্ত পড়ছে। ইভান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁটের রক্ত মুছে দাঁড়ালো। কবির আবার এগিয়ে গেল ইভানের দিকে। আহ, কি হচ্ছে? তা কি করবি? এগুলো কেমন ব্যবহার? আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি? কিন্তু বাবা। কেন কিন্তু নয়? বসো এখানে। ইভানের দিকে তাকিয়ে বলল। ইভান বাধ্য ছেলের মতো সামনের সোফায় বসে পড়ল। এতক্ষণ চিৎকার চেঁচামেচি শুনে রিজিয়া বেগম, কথা আর রাফিয়াও চলে এসেছে। রাফিয়া যখন জানতে পারলো ইভান সে এক প্রকার মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। কথাও সবটা শুনে দ্রুত মোবাইলটা চেক করলো। চেক করে দেখে তখনকার নাম্বারটা ইভানের। কথা রাগে কটমাট করে রাফিয়ার দিকে তাকালো। আমার দিকে ওভাবে শাকচুন্নির মতো তাকিয়ে আছিস কেন? আমি কি জানতাম নাকি কিছু? তুই তো বললি ট্যুর থেকে ফেরার পর থেকে ছেলেটা তোকে বিরক্ত করছে। সে তো আমি নাম্বার না দেখে বলেছি। আর বিরক্ত করে বললেই তোকে ওভাবে কথা বলতে হবে নাকি? বারে, যার জন্য করি চুরি সেই বলে চোর। সোফায় বসে আছে কবির আর কাদের সাহেব, আর সামনে অপরাধীর ন্যায় বসে আছে ইভান। কাদের সাহেব বরাবরই ঠান্ডা মাথার মানুষ।
সে সব কাজ বুঝে শুনে ঠান্ডা মাথায় সলভ করে।